কারণ হচ্ছে আমাদের প্রিয় চমক আপু বলেছে, উনি অনেক সুন্দর। এবং সে বলেছে যে আমি বিএনপিকে সার্ভ করতে চাই। মানে সার্ভ করতে চাই। বিএনপিকে আমি সার্ভ করতে চাই। হ্যাঁ, এবং সে তার পার্সোনাল নাম্বারও দিয়ে আসছে, সার্ভ করার জন্য। হ্যাঁ, সার্ভ করার জন্য। হ্যাঁ, এবং আমাদের যে আম বলবো নিরপেক্ষ আপু, জুলাই হুম, জুলাই যোদ্ধা সিথি, এই যে আক্করাইন্যা সিথি যে মনে আছে আপনাদের? হুম, তো মনে না থাকলে কেউ একটু গুগল সার্চ করে দেখে নিয়েন আক্করাইন্যা সিথি কোনটা? তার নামে যেসব আ রিউমার আছে সেদিকে আমি গেলাম না। সব বাদ। সব বাদ দিয়ে শুধু এই কথাটা বলি ফরিদ ভাইয়ের উত্তরে যে, যারা বিএনপিতে আছে তো আছেই। আমরা তো জানি ওরা ছ্যাচ্চর। নতুন করে বলার কিছু নাই। কিন্তু রিসেন্ট টাইমে যারা বিএনপিতে জয়েন দিচ্ছে, খুব আয়োজন করে মনোনয়ন কিনতেছে, তাদের এই ২ জনের পরিচয়টা শুধু দিলাম। একজন হচ্ছে আমাদের প্রিয় চমক আফু, উনি খুবই নিরপেক্ষ। উনি আ আ ২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। যে উনি কোন কোটা চান না, উনি কোটা পছন্দ করেন না। কিন্তু উনি বিএনপির কাছ থেকে নমিনেশন কিনেছেন নারী কোটায় সংসদ সদস্য হইতে চান। হুম। বাট উনি কিন্তু কোটা চান না। মাইন্ড ইট। মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে উনার মানে খুবই অ্যালার্জি আছে, খাইজ্জানি আছে। নানান কি আপা জায়গায় বললেন? ধমক আপা নাকি বললেন? ধমক আপা নাকি কি যেন নাম বললেন? না চমক আপু। ও চমক। উনি নানান জায়গায় ঘষা-ঘুষা দিয়া নিজেকে চমকিত করছেন। চমকিত করে এখন এই যে বিএনপির নমিনেশন কিনছেন। তো এত বছর বিএনপিরে আমরা যেভাবে দেখে আসছি, মানে কোন ডাউট নাই যে বিএনপি অ্যাকচুয়ালি ওইখানেই বিলং করে। যে কারণে দেখেন এই জেনারেশন এ এসে কারা বিএনপির নমিনেশন কিনছে। জাস্ট তাকাইলেই তো বোঝা যায় এই দলটা কোথায় বিলং করে। সেইখানে দলের প্রধান মুখ খুললেই যে ব্লান্ডার হবে এটা তো আমরা বুঝতেই পারতেছি। আল্লাহর হস্তে সেই ২৫ ডিসেম্বর থেকে যে ওনার শুরু হইছে ব্লান্ডার করা। I have a plan বইলা মানে ওপেন এ ঘোষণা দিয়া এভাবে দেশের পুন মারতে ইউনূসকেও আমরা দেখি নাই। ইউনূস হুম, ওপেন এভাবে ঘোষণা দেয় না যে I have a plan। ইউনূস তো হুম, মানে মিথ্যা শয়তান। যা করার তলে, তলে পুন মাইরা গেছে গিয়া। মানে এখনো যায় নাই। এইখানে বসে আছে তারেকের ঘাড়ের উপর। যে কারণে দেখেন ও কিন্তু সংসদে বেশি কথা বলে না। চুপচাপ হুম, বসে থাকে এবং আল্লাহর মানে ওয়াস্তে যে কয়বার মুখ খুলছে প্রাথমিক বিশ্ববিদ্যালয় হুম, ৭৯ সালে ৭৯ সালে ভাসানী তার বাপকে ধানের শীষ দিছে। ধানের শীষ নিয়ে ইলেকশন করার জন্য দিছে। তারপর হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন এ তো আমরা দেখছি। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, আম, দিনাজপুরে আম হয়। সেই আম আমরা ওই যে সমগ্র পৃথিবীতে আপনারা যে ছড়াই দিই। পাস্ট ফিউচার কি যেন? পাস্ট ফিউচার আবার কি যেন না আছে? আসতেছি স্টেপ বাই স্টেপ আসতেছি। আপনি তো খালি ডেঙ্গা ঠেলেন কথার মাঝখানে। বয়স হইছে মুখ কোথায় খুলতে হয় এখনো বুঝেন। এই যে তারেক জিয়াকে দেখে শিখেন। আপনার খুব জি, ক্লোজ জি, বন্ধু। আপনার খুবই জি, ক্লোজ জি। বন্ধু। কাছাকাছি বয়সের। ঘরের কথা পরে জানলো কেমনে? যেটা বলতেছিলাম, সে যতবার মুখ খুলছে এরকম একটা করে ব্লান্ডার করছে। এই যে দেখেন কথা বলতে, বলতে সে কি বলবে? ফিউচার না পাস্ট কোনটা বলবে সে জিনিসটাই বুঝতে পারতেছে না। এখন আপনারা একই সাথে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী চাবেন, একই সাথে সব কাজকর্মও চাবেন, হামের টিকা, তেল, গ্যাস, পানি সবকিছু চাবেন। এটা কোন গভর্নমেন্টের পক্ষেই সম্ভব না। সম্ভব বুঝতে না। পারছেন? তো গেল আমাদের প্রধানমন্ত্রী আ মুসলেকা রহমানের ইস্যুতে যেটা আমরা বলতেছিলাম গেল। এরপর আপনি যে ইস্যুটা বললেন ফরিদ ভাই ওটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা ইস্যু। আমরা যেসব আ নৌটাঙ্কিবাজি দেখি অসাম্প্রদায়িকতার, তাদের মুখে গু মাখাইয়া জুতার বাড়ি মারার মতো ব্যাপারটা ঘটছে। মানে যেসব ধামাচাপা এই চোদনা জাতি দিতে চায় যে এখানে খুবই সম্প্রীতি চলতেছে। দেখো মসজিদ মন্দির পাশাপাশি তো হুম, হিসাব করলে দেখা যাবে মন্দিরটার বয়স ২৫০-৩০০ মিনিমাম বয়স। মসজিদটার বয়স কত? ৬০, ৭০, ৮০ এর বেশি হুম, কিন্তু নাই। হুম, এরকম কিন্তু নাই। তো এটা কেন নাই? কারণ হচ্ছে এই উপমহাদেশে মানে আ সিন্ধু উপমহাদেশে যেটা থেকে সিন্ধু থেকে বিবর্তিত হয়ে হিন্দ এবং হিন্দুস্তান হইছে। যেটা এখন ভারত। সেই হুম, ভারত দেশে যখন বিদেশীরা আসলো, এসে এখানে তারা হিন্দু উচ্চারণ সিন্ধু উচ্চারণ করতে পারে না। তারা হিন্দুস্তান এভাবে বিবর্তন ঘটছে। তো তখন কিন্তু এখানে হিন্দু মানে সনাতন, হিন্দু তো না সনাতন এবং বৌদ্ধ ধর্মের লোকেরাই বাস করত। ইসলাম ধর্মের কেউ এখানে ছিল না। এখানে কেউ বাস করত না। বাই বর্ন এই উপমহাদেশে কোন মুসলিম নাই। বাইরে থেকে আমাদের যেরকম হযরত শাহজালালের দরগা, তারপর হচ্ছে বাগেরহাটে খান জাহান আলীর দরগা। উনারা আসছেন কখন? যখন এই উপমহাদেশে আ আফগান শাসকরা এই অ ভারতীয় সাবকন্টিনেন্ট শাসন করতে আসছে। তখন ওরা দেখল যে ইসলাম এইটুকু অংশে আছে, ওইটুকু অংশে নাই। দেখেন
শাহজালালের মাজার সিলেটে। এরকম সারা দেশে প্রচুর সুফিদের মাজার ছড়ায় আছে যারা নানান দিকে, দিকে ছড়ায় যাইতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে। বুঝতে পারছেন? সেইভাবে আমাদের এই কন্টিনেন্টের বেশিরভাগ জায়গাতেই ইসলাম প্রসার হইছে। তো এখন যেটা চলতেছে, নাগের বাজারে যেটা ঘটলো কুড়িগ্রামের নাগেশ্বরী, নাগের বাজার না অ্যাকচুয়ালি নাগেশ্বরী ওটাকে হুম, ডাকনির ডাকনির পাট বলে। ডাকনির আপনি পাট। খেয়াল করলে দেখবেন ফরিদ ভাই আপনার জামালপুরের নাম কিন্তু জামালপুর ছিল না। ছিল সিংহজানি। হুম, হুম, আদি নাম সিংহজানি। তো এটা আমরা যখন ছোট ছিলাম, ধরেন প্রাইমারি স্কুলে পড়ি, তখন পর্যন্ত বয়স্করা সিংহজানিই বলত। কেউ জামালপুর বলত না। জামালপুর ধরেন ২০০০ সালের পর থেকে যখন বয়স্করা এক্সটিংক্ট হয়ে গেল, এই জামালপুরটা খুব সুন্দর প্রচলিত হইল। এর আগে বেশিরভাগ বয়স্ক মানুষের কাছে সিংহজানি। আমি বুঝতাম না সিংহজানি আবার কোনটা? আমরা তো ছোট, আমরা তো জামালপুর জানি। ময়মনসিংহের পরের স্টেশন জামালপুর, সিংহজানি তো চিনি না। তো এরকম দেখেন ব্রাহ্মণবাড়িয়া, এরকম বিক্রমপুর, বিক্রমপুরকে মুসলমানি করে বানায় দেওয়া হলো মুন্সিগঞ্জ। জায়গাগুলো এভাবে আসে। তো ঐরকমই একটা জায়গা নাগেশ্বরী বাজার। সেইখানে যেহেতু আমাদের এখানে ইসলাম ধর্মের লোকজন ছিল না, মুসলমান ছিল না। তো উনারা কি করলেন? যে আচ্ছা ঠিক আছে আমাদের একটু জায়গা দেন। এই গ্রামে আমরা বসত করতে চাই। হুম, বুঝছেন? এইভাবে তারা ওই এলাকাটায় স্প্রেড হইল। স্প্রেড হওয়ার পরে এবং উনারা যারা হিন্দু ছিলেন জমিদার বা কি জানি বলে এগুলা? নানান টাইটেল যারা আছে, যারা জমি-টমির মালিক, যারা এরকম পারমিশন দেন আরকি এলাকায় নতুন মানুষ ঢুকলে। এখন তো নয়, আগে এই সিস্টেমে ছিল। নতুন মানুষ আসলে পারমিশন নিয়ে জমি-টমি কিনতো বা বর্গা নিত, হোয়াটএভার দ্যা সিস্টেম ইস, তারা এরকম করে পারমিট নিয়ে কা বসবাস শুরু করত। তো এরকম শুরু করার পর তাদের একমাত্র শর্ত ছিল আপনারা এখানে থাকেন এই বাজারটায় গরু কোরবানি দিয়েন না বা গরুর মাংস বিক্রি কইরেন না। এটা কিন্তু অনেকদিন আগে থেকে। হুম। হুট করে এই ২০২৬ সালে এসে তাদের মনে হইল এইখানে গরু মাংস না বিক্রি করতে দেওয়াটা এটা হচ্ছে ভারতীয় আগ্রাসন। মাইন্ড ইট। ভারতীয় আগ্রাসন। কিন্তু আমরা যখন বলব যে এই যে বাংলাদেশে হিজাব, বোরখা বেড়ে গেছে এটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, তখন কিন্তু এটা বলা যাবে না। ভুলেও আপনি এটা বলতে পারবেন না যে এটা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। কারণ ওইটা আসছে মদিনা থেকে, মক্কা থেকে, যেখানে ইসলাম ধর্মের উৎপত্তি। ঠিক না? নবীজির বাড়ি তো সৌদি আরবে, মক্কায়। এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু হুম, যে হিন্দু ধর্মের উৎপত্তি ভারতীয় সিন্ধু প্রদেশের আ সিন্ধু নদীর কোলে, তো ওদের তীর্থস্থান তো এখানেই হবে। ওদের তীর্থস্থান তো মনে করেন মঙ্গল গ্রহে হবে না। এটা খুবই কমন সেন্স এর ব্যাপার। তো উনারা যখন উনাদের তীর্থস্থানের প্রতি সম্মান দেখান, তখন সেটা হয়ে যায় ভারতীয় আধিপত্যবাদ। হয়ে যায় ভারতের দোষ। কিন্তু মক্কা মদিনার প্রতি সম্মান দেখায় যখন তোমরা জোব্বা পরো, বেটারা তো জোব্বা পরে ইদানিং দেখি। আর ইউকে আসার পর তো আরো দেখলাম জুম্মার দিন মানে কেউ পায়জামা পাঞ্জাবি পরে না। বাংলাদেশে যেরকম পায়জামা পাঞ্জাবি পরে হুম। মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যায়, ইউকে তে মানুষজন কিন্তু জুম্মার সময় পায়জামা পাঞ্জাবি পরে না। আজব একটা মেক্সি টাইপ একটা পরে কিতা যেন মানে খুবই হাস্যকর দেখতে ভাই। বিশ্বাস করেন আমি গত রোজার ঈদে ২৫ সালের রোজার ঈদে দেখে অবাক হয়ে চিন্তা করছিলাম, "এটি কি কিনছে?" পাঞ্জাবি হুম, নাই এদেশে বা দেশ থেকে পাঞ্জাবি আনাইতে পারে না। পাঞ্জাবি কোথাও নাই। আমাদের পাঞ্জাবির যে সৌন্দর্য দেখেন আমরা কিন্তু ইসলাম যখন আমাদের দেশে অ্যাডাপ্টেড হইছে, আমাদের দেশে ইসলাম যখন মানুষজন গ্রহণ করছে, আমাদের কালচারের সাথে অনেক কিছু মিশে গেছে ইসলামিক কালচার। অনেক কিছু মিশে আজকের এই স্টেজে আসছে। সেইখানে কখনো কিন্তু ওরা বলবে না যে ইসলাম হচ্ছে বিজাতীয় কালচার, ইসলাম হচ্ছে বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। কিন্তু ওদেরকে গরু মাংস বিক্রি করতে না দিলে সেটা হয়ে যাবে যে হিন্দুয়ানি করতেছে, ও হিন্দুত্ববাদ প্রচার করতেছে, ভারতীয় আধিপত্যবাদের জন্য হইতেছে। মানে বিরাট একটা ক্যাফা লাগায় দিবে এবং বাংলাদেশে সবচেয়ে ইজি হইছে কাউকে অপমান, অপদস্থ এবং কারো সাথে ধরেন কোন জমি দখল করতে হবে, হোয়াটএভার ইউ ক্যান সে বইলা দিবেন হিন্দু। একটু ইন্টারাপ্ট করতে চাই, একটা প্রশ্ন আছে আপনাকে সুনির্দিষ্ট। হুম, আমরা তো বয়স কম, একটু আমাদের মুরব্বী একজন বলেছেন, তার নাম সবাই জানে, জেডাই খান পান্না। তিনি বলেছেন ৫ই আগস্টের পরে তারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে। কে? গোলাম আজমের পুত্র। কত বছর যেন ছিল গুম ঘরে? ৮ বছর বা ৯ বছর। তো তার ৬ বছরে বাচ্চা হলো কিভাবে? আর ওই গামছা ৮ বছর থাকতে পারে, এ কথা পাগল উম্মাদ ছাড়া কেউ বলতে পারবে? আচ্ছা গামছার কথা রাখেন, ওটা কাদের সিদ্দিকীর গামছা, টাঙ্গাইলের গামছা, ওই পর্যন্ত রাখেন। এই যে একটা প্রশ্ন করেছেন মুরব্বী, যে ৮-৯ বছর যদি তিনি গুম ঘরে থাকেন, তাও আবার এসিতে,
তাহলে এই 6 বছরের বাচ্চা আসলো কোত্থেকে? এই ব্যাপারে যদি একটু আপনার বয়ান দিতেন, আমাদের সুমধুর বাণী শোনাইতেন। আপনি এটা প্লিজ। জানেন না, আপনি এত অশিক্ষিত কি জন্য? সায়েন্স পড়লে এটা জানতেন যে আমি জামাই বউ আমি সায়েন্স পড়ি একসাথে না, আমি সায়েন্সের ছাত্র না। আমি একসাথে সায়েন্সের ছাত্র এরকম না। এরকম না করলেও আইভিএফ করে বাচ্চা পয়দা করা যায়? নিশ্চয়ই তারা হুম, ইন্ডিয়া থেকে আইভিএফ করছে। আপনি এটা বুঝেন না? আশ্চর্য! তখন তো জামাই ম্যান্ডেটরি না। জামাইয়ের ওই যে জামাইয়ের হাতি থেকে একটু নিয়ে আসবে এনে ওটা বউয়ের এখানে সিস্টেম করে ঢুকায় দিতে হবে না? কস্টলি, মাইন্ড ইট, জিনিসটা কিন্তু কস্টলি। এটা বলে দিলাম। ও এটা জানা এখন ছিল না। আমি তো সায়েন্সের ছাত্র না, 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 বুঝিনি। না, জি, এরকম ধন্যবাদ। এরকম কস্টলি যে কাজ করতে পারে আমরা ধরে নিচ্ছি এই কাজ করছে। নাইলে বাচ্চা পয়দা হওয়ার কোনো পসিবিলিটি নাই। যেহেতু সে গুম ছিল এবং আমরা এটাও শুনছি সে এতই ইম্পোর্টেন্ট ব্যক্তি যে তাকে গুম করার পরেও এসি রুম দেওয়া হয়েছিল। সে নিজেই এই দাবি করছে। নিজেই বলেছে হ্যাঁ, এটা। এসি এটা অন্য কেউ বলে নাই। সে নিজে বলছে। তার নিজের মুখে বলছে। অথচ ৫ই আগস্টের পরে সে যখন ১ম পাবলিক অ্যাপিয়ারেন্স করছে সে ৮ বছর নাকি একই গামছা দিয়ে মুছছে। এখন আমার কথা হইলো, ভাই তোকে যদি ওয়ালটন এসিও লাগাই দিয়ে থাকে তুই কইতে পারলি না যে আমাকে ফুটপাতের একটা গামছা এনে দে। এক গামছা দিয়ে হোগার মুখ মুছতে আমার মানে মানে খাউজ মুখ কি যেন খাউজ না তো? দাউদ মুখে আইসা পড়ছে। এটা সে বলতে পারল না? মানে এত কথা বলতে পারে। জাতীয় সংগীত দেওয়া কি জানি বলে? আম জাতীয় সঙ্গীত সঙ্গীত বদলাইতে চাইতে পারে। জাতীয় সঙ্গীত পছন্দ না, এইখানে বাংলাদেশের কিছু না। জি। শোনেন, এইদের সকল কিছুর গোড়া সমস্যা হইছে ইন্ডিয়া কেন থাকবে? সেই ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়ায় বলে হিন্দুত্ব, আধিক্যবাদ, হ্যান-ত্যান, আধিপত্য করে হ্যান-ত্যান। ইন্ডিয়ার পার্লামেন্টে কোথাও ওম শব্দটা লেখা নাই, কোথাও হিন্দু ধর্মের কোনো মন্ত্র লেখা নাই, কোনো দেব-দেবতার ছবি নাই, কিছুই নাই। নাথিং। সেখানে কিন্তু মোদী সরকারের মতো কট্টর হিন্দুত্ববাদী সরকার আছে। তারপরেও কিন্তু তারা কেউ বলে না। এবং একই সাথে এই কট্টর হিন্দুত্ববাদী সরকার তাদের ৩০% মেয়েদের সংসদে দেখতে চায়। ওই যে কি জানি কোটার এমপি না, মাঠের রাজনীতি করে আসা এমপি, বুঝছেন? জি, তারা এটা আপনার কাছে আবার চায়। আসবো। আপনার না, কাছে আবার দাঁড়ান, আসবো। আসবেন জি, জি পরের কথা। বলেন। আমি শেষ করে নেই। এত কিছু আচ্ছা, জি চায় কিন্তু বলেন। বাংলাদেশে তারা এত সাম্প্রদায়িক পছন্দ করে না। অসাম্প্রদায়িক পূজা আসলেই দেখা যায় তারা একসাথে মন্দির পাহারা দেয়। এই যে এখানে তারা হাটে মানে গরুর মাংস বেচা তাদের যে একটা ওয়ার্ড মানে কথার যে একটা সম্মান, মানুষের কথার সম্মান একটা দাম থাকে যে আমরা পূর্বপুরুষদের একটা সম্মান করে এটা কাজ না করি। না, তারা সেটা করতে পারতেছে। কেন করতে পারতেছে বলে? কারণ আজকে যে সরকার আমাদের সরকারে বসে আছে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সরকার তো চেঞ্জ হয় নাই। ইলেকশন একটা হইছে বাট সরকার কিন্তু চেঞ্জ হয় নাই। মাইন্ড ইট। সেই সরকারের বসে থাকা লোকজন এদেরকে তোল্লাই দেয়। এদেরকে পেলে পুষে বড় করতেছে খোদার খাসির মতো, হাদির মতো। কেন বড় করতেছে? কারণ তাতে তাদের সুবিধা হয়। এনডিএ নামক একটা বস্তু যে আমাদের ঘাড়ে চেপে আছে, সেই এনডিএ এর ফার্দার আ কি বলবো? ইমপ্লিফিকেশন এর জন্য এটা খুবই সহজ। যে কারণে এরা এইসব পাত্তা দিতেছে শেখ হাসিনার আমলে এগুলা করতে পারত না। পিডাইয়া টেংরি বাইঙ্গা দিত। আচ্ছা, এবার শুরুতে আপনিও আপনি বন্ধ। তো ইন্দ্রা, আপনি আজকে তো চমক আপনার আছে, কথা স্মৃতি আছে, এক্সাইটমেন্ট এ দেখেন। আমি এরকম ফর্সা দেখি জীবনে দেখি নাই। না, ওই যে চমকি শুনিয়ে কথা বলতেছি একেবারে তো এইজন্য। গালি দিতেছেন না প্রশংসা করতেছেন, আমি কিন্তু এখনো বুঝে উঠতে পারতেছি না। বুঝতে পারছেন? এখন শুনেন, আপনি হুম। পলাশ নামে কাউকে চিনেন তো, তাই না? তো পলাশ অনেককে সাহেব ছিল। আজকে এখন একটা কোন পোস্ট পলাশ দিয়েছে। সেইটা বলেন। যাই হোক, বুয়েটিয়ান পলাশ শুনেন, তিনি আজকে একটা পোস্ট দিয়েছেন। মাশাআল্লাহ, আমাদের ওই যে কি তার কি বললেন রাসেল সাহেব, কি টেক ব্যাক ভাইয়া নাকি? কি টেক ব্যাক টেক ভাইয়া ব্যাক নাকি? তারেক রহমান। ও টেক ব্যাক তারেক ভাইয়া নাকি টেক ব্যাক বাংলাদেশ ব্যাক কি দ্য যেন? ফিউচার। হ্যাঁ, যে এটা আবার নাকি আজকের ফেক, নতুন। নাকি ফেক ব্যাক, নাকি ফেক ব্যাক বুঝি না। তো পলাশ নামের একজন ভদ্রলোক বুয়েটিয়ান, তিনি লিখেছেন তারেক রহমানের ভাষণটা নিয়ে আসছেন ডেস্টিনির মতো। তিনি লিখেছেন একটা টাই পড়লে তাকে ডেস্টিনি বলা যাইতো। আমি আচ্ছা, জানি আমি না পলাশ মাত্র এই সাহেবের পোস্টটা দেখতেছিলাম। জি, জি, জি। ওইটা নিয়ে একটু মন্তব্য করে যদি আপনি আলোচনা শুরু করতেন প্লিজ। ক্যারি অন। হ্যাঁ, আমাদের এই সুদী ব্যবসায়ী যে নাকি ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে গৃহীত ব্যক্তি। কারণ বাংলাদেশে একমাত্র সেই সুদের ব্যবসা করত গ্রামীণ ব্যাংক দিয়ে। তো সেই ইউনূস যখন সরকারে বসলো, তাকে মানুষজন বলা শুরু করলো যে তার ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ এন্টারপ্রেনার হবে, উদ্যোক্তা হবে, হ্যান হবে। তো এখন আমরা দেখতেছি আসল এন্টারপ্রেনার উদ্যোক্তা বানানোর আ খনি হইছে আমাদের এই ডেস্টিনি, মানে হইলেও হইতে পারত ডেস্টিনি তারেক রহমান। কেন বলি? সে বলতেছে এই যে আমরা ফ্যামিলি কার্ড দিলাম, এই ফ্যামিলি কার্ড দিয়ে মহিলারা
মুদি দোকানে যাবে, মুদি দোকানে যখন চাপ পড়বে মুদি দোকানদার এক্সট্রা আরেকটা লোক রাখবে, কর্মচারী বাড়বে। এভাবে আস্তে, আস্তে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। হোয়াট এ ব্রেইন! আপনারা ভাবতে পারছেন? মুদি দোকানে বেটিরা কার্ড দিয়ে শপিং করতে যাবে। আপনি কি বুঝছেন? তাকে একটা নোবেল দাঁড়ান, প্রাইজ আপনি এই কি বেটা দাঁড়ান। আচ্ছা কথা বলতে নোবেল কথা প্রাইজ বলতে কি নোবেল প্রাইজ কি দাবিদার না তারেক রহমান? নতুন আবিষ্কার অবশ্যই। আপনারা এটা গালাগালি নতুন করতেছেন। মাইক্রো ফিন্যান্স এর জন্য নোবেল 2 তাকে দিয়ে দেওয়া উচিত। ইউনুস 2 নোবেল জি, তাকে জি, দেওয়া জি, উচিত। জি। বেটিরা আ আ আ কি জানি কয় ফ্যামিলি কার্ড দিয়ে মুদি দোকানে শপিং করতে যাবেন। আপনি জীবনে ভাবতে পারছিলেন দেশের এরকম উন্নয়ন যেখানে নাকি গ্রামাঞ্চলে ১০ ঘন্টার মতো করে কারেন্ট থাকতেছে না। মিনিমাম এর উপরেও আছে। সর্বনিম্ন হচ্ছে ১০ ঘন্টা। একটা ২৪ ঘন্টার দিনের মধ্যে ১০ ঘন্টা। আচ্ছা, এরপরে গেল তেলের আ আ তেলের দাম তো শেখ হাসিনাই শুধু বাড়ায়। বিএনপি সরকার তো বাড়াবে না। তো সেই বিএনপি সরকার দেখলাম ১.৫ মাস তোমাদেরকে ট্রায়াল দিল যে তেলের দাম না বাড়াইলে কিরকম কষ্ট হবে। বুঝছেন? সেই ট্রায়ালে তোমরা ১.৫ মাস তেলের পাম্পে খাইলা, হাগলা, ঘুমাইলা। কেউ হয়তো বাচ্চাও পয়দা মানে করছে। ওই যে এগুলো হচ্ছে আর্মির মেক মতো আউট পর্ব বুঝছেন? ছিল আরকি। মেক আউট পর্ব ছিল এটা। হ্যাঁ? হ্যাঁ, তো ওরা মেক আউট ওরকম করে করছে। তাদেরকে ট্রেইন রেডি করা করছে। হইছে যে দেখো তেলের দাম না বাড়াইলে কিন্তু এইসব ভুগতে হবে। শেখ হাসিনা যেটা ভুল ছিল উনি কোন এক্সপ্লেনেশন এ যাইতেন না। দেশের জন্য যে কাজ জরুরি দরকার সেইটা উনি করে ওনাদের সামনে রেজাল্ট হাজির করতেন। ওদের এটা ভালো লাগে না। ওদের সব ভালো লাগে। এই যে দেখেন ১.৫ মাস আজকের দিনেও দেখলাম দাম বাড়ছে। আজকে রোববার থেকে দাম ইয়ে হবে কি জানি অ্যাপ্লিকেবল হইছে। তারপরও কোন পাম্পে তেলের জন্য লাইন কিন্তু কমে নাই। এবং একই সাথে আমাদের মন্ত্রীরা পিও সরকারের মাগরিবের ইলেকশনের সরকারের সুষ্ঠু ইলেকশনের সরকারের মন্ত্রীরা গলাবাজি করে যাচ্ছে এনাফ তেল আছে। আই থিংক তাদের মায়ের হাতিতে অথবা বউয়ের হাতিতে কোনোভাবে তারা এটা সিকিউর করে রাখছে যেটা দিয়ে তারা বাংলাদেশের সকলের তেল সমস্যা মিটাবে। ব্যাপার না, হাদিফ মিটেই মানেই পারে। বুঝলাম না। বাংলাদেশের রাজনীতিতে একটা রেভলিউশন ঘটে গেছে। বুঝছেন? আমরা এখন এরকম করাটাকে বলে ফেলি সারোয়ার তুষার। বুঝছেন? হুম। বলতে হয় না। সারোয়ার তুষার বললেই মানুষজন বোঝে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। এবং হাদি হুম। বললেই মানুষ বোঝে যে আপনি কি বোঝেন। আপনি যদি না বোঝেন তাইলে অমুক বইয়ের এত নাম্বার পৃষ্ঠার এত চ্যাপ্টার খোলেন। বুঝছেন? তাইলে বুঝবেন। সবাই জানে। আচ্ছা। আপনি আপনি এটা হচ্ছে হাগুয়াটা বলতে চাইতেছেন না? হ্যাঁ, মানে আচ্ছা, আচ্ছা। মানুষের নাম দিয়ে আ প্র কি প্রতি কি জানি কয়? প্রতিস্থাপন করে দিলাম। হুম। অশ্লীল লাগে বাহ! নাকি শুনতে? তাইলে এখন তাদের নামটাই ওখানে বসায় দিলাম। এটা ভালো হইল না? শ্লীল বাক্য বলতেছি। আমি তো খুব বেশি খারাপ কথা বলি। যেটা বলতেছিলাম। তো ওরা এই যে এত Pay তেল attention. বাংলাদেশ হুম। হোয়াট? আচ্ছা সরি। মনে হচ্ছিল কি ঘুমায় গেল বোধহয়। এত তেল যে তারা জায়গায় জায়গায় জমায়ে রাখছে সেই তেল কিন্তু কেউ পাচ্ছে না। এবং দেখেন এই যে সে সংসদে বসে যে ডেস্টিনি আদলে যে বক্তব্যটা দিচ্ছে হুম। সে কিন্তু হামের দায়ভার দিছে তার আগের ২ সরকারকে। মাইন্ড ইট ইউনূস এবং শেখ হাসিনা সরকারকে। সে বিচার চাচ্ছে। কার বিচার চাচ্ছে? শেখ হাসিনার। ইউনূস তো সংসদে বইসা অধিবেশন দেখতে আসে। ইউনূসের গেড়ি ধইরা কইয়া দেখাক যে তোর কারণে হামের কারণে বাচ্চারা মরে যাইতেছে। তুই টিকা কিনস নাই, তুই র‍্যাবিস তারপর হচ্ছে অ্যান্টিভেনম, র‍্যাবিস জলাতঙ্কের টিকা কিনস নাই, কুত্তাদেরও টিকা দেস না, মানুষজনেরও টিকা দেস না, অ্যান্টিভেনমও কিনস নাই, কিচ্ছুই কিনস নাই। এজন্য মানুষ মরতেছে। তার এই হেডায় জোর আছে কোন তো এটা সে কইতে পারবে ইউনুসকে যে তুই এগুলা করছস? না সে এটা পারবে না। সে বলতেছে তার বকুল মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যেটা বকুল, আমি পুরা নাম মনে থাকে হ্যাঁ না হয়তো। করবেন না বলবেন তার হাদিতে কি জোর আছে এইভাবে বলবেন। এখন তো সম্পূরক সত্য। হুম। স্বাস্থ্যমন্ত্রী ১ম এ বলছে ৮ বছর ধরে ক্যাম্পেইন হয় নাই। তারপর যখন অনলাইনে আচ্ছা আছে আ আ মা গণসারোয়ার তুষার করা হইল। তারপর তারপর সেটা এই যে এইভাবে বলবেন, এবার ঠিক। তারপর হুম। সেখান থেকে কমায়া ২.৫ বছর কমায়া নিয়ে আসলো। তো দেখেন ২০২৪ সালের নভেম্বর থেকে ২৫ সালের জানুয়ারি পর্যন্ত আমাদের যে হাম রুবেলার ক্যাম্পেইন হয় প্রতি ৪ বছর পর সেটা হওয়ার পরিকল্পনা ছিল। ২০২০ এবং ২০২১ সালে যেটা হয়েছে যেটা ২৪-২৫ সালে আবার হওয়ার কথা। ৪ বছর পর এটা যারা টিকা থেকে বাদ পড়ে যায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক হুম। জায়গা চেঞ্জের কারণে তাদেরকে এই টিকার আওতায় আনার জন্য আমাদের এই শিলটা কন্টিনিউ করার জন্য হার্ড ইমিউনিটি শিলটা কন্টিনিউ করার জন্য এগুলা হচ্ছে নরমাল প্রসেস। শেখ হাসিনা যখন এগুলো বলতো, আমরা টিকায় এত ভাগ সাফল্য অর্জন করেছি, আমরা টিকার অ্যাওয়ার্ড পেয়েছি, আমাদের এই হয়েছে, আমাদের এই উন্নতি হয়েছে, সেই উন্নতি হয়েছে। তখন মানুষজন বলতো, "এই বেটি কি বাপের টাকায় করছে এগুলা? বাপ সরকারের টাকায় করছে? আর এই টিকা দেওয়া এটা কি এমন বিষয়?" হুম। বুঝছেন?
প্রত্যেকের মধ্যে এইরকম একটা টোন ছিল যে টিকা দেওয়া কি এমন বিষয়, পাম্পে তেল রাখা কি এমন বিষয়, দাম তো বাড়াইছে। কিন্তু বাংলাদেশ কখনো এইরকম নজিরবিহীন অবস্থায় পড়ে নাই যে মানুষজনকে পাম্পে মশারি টাঙায় ঘুমাইতে হচ্ছে। এরকম কোনদিন দেখে নাই। আর নিউ বাংলাদেশ হ্যাজ প্রেজেন্টেড বাই বিএনপি হুম। এবং ইউনূস এমন অবস্থা করছে যে আমাদের ৪৫ বছর ধরে গড়ে তোলা যে হার্ড ইমিউনিটি সেটা ব্রেক করে হাম তো হাম, নেক্সট আপনি আসতেছে আপনি যক্ষ্মা। শুদ্ধ আপনি শুদ্ধ ইংলিশ বলে আপনি জাতীয় তারেক ভাইয়াকে অপমান করেছেন। এটা ঠিক হয় নাই। আমি তো ইন্টারফেল না ভাইয়া। আমি তাদের প্রিয় শিক্ষামন্ত্রী, প্রিয় মিলন ভাইয়ের আমলে পাস করা ব্যক্তি। তো আমি কিভাবে অশিক্ষিত বলেন আমাকে? তারেক ভাইয়া তো মিলন মন্ত্রীর আমলে পড়াশোনা করে নাই। তাইলে আপনি তাকে বলতে পারতেন, আমি তো মিলন মন্ত্রীর আমলে পাস করা মানুষ। আমি যদি ঠিকঠাক কথা না বলি তাহলে তো মিলন মন্ত্রীর অসম্মান হবে। বোঝেন হুম। নাই? আমি কিভাবে তাকে অসম্মান করতে পারি বলেন তো? যে বেটা এখনো ভাঙ্গা রেকর্ড বাজাই যাইতেছে নকল, নকল, নকল। আমি গত ১৫ বছরের মধ্যে কোথাও শুনি নাই যে বাংলাদেশে কোথাও নকল হয়। বাংলাদেশে কোথাও কোচিং বিজনেস রমরমা চলে এরকম দেখি নাই। কোচিং সর্বযুগেই ছিল। বাট যখন থেকে সৃজনশীল সিস্টেম আসছে আমাদের কিছু ল্যাকিংস ছিল, ড্রব্যাক ছিল। কিন্তু তারপরও এই নকল এবং কোচিং বাণিজ্য এটা কিন্তু সৃজনশীলদের অনেকটা কন্ট্রোলড অবস্থায় ছিল। এখন এই যে লটারি তুলে দেওয়া আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন, হুম। লেট মিলন। সেই লেট মিলনের সিস্টেমে দেখেন ক্লাস 1 এর বাচ্চাদের লটারি উঠে গেছে। সেখানে ভর্তি পরীক্ষা দিতে হবে। মানে হচ্ছে কোচিং বাণিজ্য। বুঝছেন? এরপর নকল করে যে ব্যানার পারতেছে ভাই ২০ বছর আগের কাহিনী এখন বদলে লাভ আছে? মানুষজন নকল ভুইল্লেই গেছে। এই গান শোনাইলে তো লাভ নাই। যেটা বলতেছিলাম আপনি মাঝখানে ঝামেলা করে আমাকে ডিস্ট্রাক্ট করে দিলেন। যেটা বলতেছিলাম এই যে হাম হইছে তো আপনারা তো হাম দেখতে পাচ্ছেন। এটা দৃশ্যমান গায়ে ফুটে ওঠে। বাট হার্ড ইমিউনিটির যখন শিলটা আমাদের ব্রেক হয়ে গেল ৪৫ বছর পরে এখন আস্তে দেখবেন যক্ষ্মা বের হবে, হুপিং কফ বের হবে, ডিপথেরিয়া বের হবে। কারণ একটা টিকায় শুধু একটা রোগী প্রতিরোধ করে ব্যাপারটা এরকম না। হার্ড ইমিউনিটি যখন ব্রেক হয় একটা চেইন, একটা শেকলের মতো থাকে। শেকলের একটা জায়গায় আংটা খুলে গেলে পুরা শেকলটা কিন্তু ইউজলেস হয়ে যায়। বুঝছেন? তড়িঘড়ি করে বকুল সাহেব যে আ আ কি জানি বলে টিকা ক্যাম্পেইন করতেছে তাতে কিন্তু হার্ড ইমিউনিটি গ্রো করবে না। এটা গ্রো করতে আবার আমাদের মিনিমাম ১০ থেকে ১৫ বছর হার্ড পরিশ্রম করতে হবে। নাইলে কোনদিন এই যে আমরা যেসব রোগবালাই ইনস্টিংক্ট করে ফেলছিলাম। শেখ হাসিনা যেসব ঢোল পিটাইতেন প্রতিদিন যে আজকে আমরা এই অবস্থায় আসছি, আমরা এতদূর আসছি, আমরা এতগুলো কাজ করছি, তখন কারো ভালো লাগতো না। কোভিড এর সময় আপনাদের খেয়াল আছে কিনা জানি না। ফ্লোরা ম্যাডাম যখন প্রতিদিন কোভিড এর আপডেট দিতে আসতেন, তখন এরা ট্রল করছিল। ২১ দিন আপডেট দিছে, ২১ টা শাড়ি পরে আসছে। নিত্য নতুন শাড়ি। অথচ ওই মহিলার যে কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন তার হাসব্যান্ডের যে মানে বাপের বাড়ি তো আছেই মহিলার। তার নিজের এবং তার হাসব্যান্ডের এবং তার শ্বশুরবাড়ির যে কোয়ালিফিকেশন সে অনুযায়ী দিনে তো বেডি ৫ বার ৫ ওয়াক্ত নামাজের সময় ৫ টা শাড়ি পরলেও কোনো আসে যায় না। এতটুকু হায়সিয়ত ওকাত তাদের আছে, বুঝছেন? তো সেই মহিলাকে তারা ট্রল করত। আজকে দেখেন প্রায় ১.৫ মাস হয়ে গেছে হামে সরকারিভাবে রিপোর্টেড হচ্ছে ২০০ বাচ্চা। ২০৬ অথবা ৮। বেসরকারিভাবে এগুলা হাজার ছাড়ায় যাবে। কারণ গ্রামে-গঞ্জে প্রচুর এগুলা জি, রিপোর্ট হয় না। আপনাকে ৩০ সেকেন্ড সময় দেন। আপনাকে একটা প্রশ্ন করি যেহেতু নারী বিষয়ক। আমাদের একজন উপদেষ্টি ছিলেন না? ওই যে স্লিভলেস পরে ফুল হাতা ব্লাউজ পরছিলেন। তিনি বলেছেন ৭১ এর রাজনীতি ভুল ছিল বলে ২৪ ঘটেছে। এখন উনি তো মহিলা তার সম্পর্কে আমি আর আসলে বললে তো বলবে আমরা নারী না, না, বিরোধী। না, আপনি না, যে আপনি 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 পাকিস্তানি কাউকে চুদতে গেলে নিশ্চয়ই তার জেন্ডার দেখবেন না। কাপড় খুলে কারো লিঙ্গ চেক করার মতো দায়িত্ব না। প্লিজ। জি, জি, ইন্দ্রা। এক্সাক্টলি, এক্সাক্ট এই যে তার মানে কি এই সমস্ত লোকদেরকে নিয়োগ দিয়েছিল বেছে এই যে অথচ শুনেছি উনার বাবা নাকি মুক্তিযোদ্ধা ছিল বা তার পরিবার এটাও শুনেছিলাম। কিন্তু হুম। এটা এখন কি উনি তিনি উনি বলতেছেন নিজে জামাতুল আমিরের উনি পরিবার নিজে ওনাকে আটক ছিল। তারেক মাসুদের যে মুক্তির গান নামের প্রামাণ্য চলচ্চিত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে উনি নিজে সেই অভিনয় তো না ওই ৭১ সালে যে ফুটেজ আমাদের সেই উপদেষ্টা এই মহিলাটার নাম তো ভুলে গেলাম। বকুলকাটা যাওয়ার পরে যে জি। নাম ভুলে গেলাম তো। মুর্শেদ, সামথিং মুর্শেদ নাম। মুর্শেদ জি। সামথিং মুর্শেদ নাম। কি যেন মুর্শেদ হ্যাঁ। যাই হোক আমি ভুলে গেছি। উনি নিজে ওই মুক্তির গান সিনেমার প্রামাণ্য চিত্রের ভিডিও ফুটেজে উনার অসংখ্য উপস্থিতি আছে এবং উনি একজন মুক্তিযোদ্ধা। উনি এই জামায়াতে সরকারে কেন বসছেন জানেন? যে পার্সোনাল রিভেঞ্জ নিতে, নাথিং এলস। কারণ উনি উনার চেহারা সুরত নিয়া যে পরিমাণ ডিপ্রেশন এ থাকতেন, উনার কাছে মনে হইতো যে উনি প্রপার অ্যাটেনশন পাচ্ছেন না, উনার লাইফে উনি প্রপার গেইন করেন নাই। সেজন্য উনার মনে হয়েছে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার ফালায়া
উনি সেই প্রতিশোধ নেবেন ওনার অবমাননার। সেই জন্য বুড়া বয়সে উনি লাং ধরতে না পারিয়া অসহায় হইয়া ফুল হাতা জামা কাপড় পরিয়া এই 18টা মাস এদের সাথে অফিস করছেন। এখন দেখেন ওনার কোনো আওয়াজ নাই। এই যে বাচ্চাগুলো মরে গেল বা ওনার নাম হচ্ছে শারমিনী মুর্শেদ। শারমিনী হ্যাঁ, মুর্শেদ। আমার খালি রিজওয়ানা মুর্শেদ আসতেছিল। আমি জানি না কেন ২ টারে এক প্যাচ লাগায় ফেলছি আমি। গুড়া জি, মাইরা জি, একটা জি। বানায় ফেলছি। ২ টাই রাজাকার জি, আল্টিমেটলি। আমারও ভুল হয়ে গেছিল। একজন মেসেজ করছে। নাম হ্যাঁ। লিখে এক দর্শক, আমিও না, এটা দর্শক, আমাদের বিজ্ঞ দর্শক, আমাদের সাথে দর্শক আছেন, জানিয়েছেন। জি, প্লিজ। ২ টাই রাজাকান্নি, ২ টাই শয়তান। এটা নিয়ে কোনো ডাউট নাই। আজকে যে এনডিএ বলেন, বাচ্চাদের অসুস্থতা বলেন, বাংলাদেশের যত ওই যে আ আ সার্বভৌমত্ব নিয়ে আমরা যে কথা বলতেছি, আমরা তখনও হুম, বলছি। গত ২৫ সালেও আমরা এগুলো নিয়েই কথা বলছি। তখন এরা কিন্তু প্রতিবাদ করে নাই। হুম। আমরা কোনদিন দেখি নাই ইন্ডিয়ার কাছ থেকে কোনো কিছুর জন্য বাংলাদেশ সরকারকে লিখিত বা মৌখিক কোন ধরনের কোনো পারমিশন নিতে হচ্ছে যে আমরা এখানে তেল কিনবো, ওখানে ঘাস কাটবো, ওখানে গরু কাটবো, এগুলো পারমিশন নিতে হয় নাই। বাংলাদেশের সেই হ্যাডম নিতে ছিল। হয়নি কারণ ওই সময় তো আওয়ামী লীগ সরকার আসলে ভারতের কাছে দেশ বেঁচেই ফেলাইছিল। আর এখন তো হলো গিয়া আমেরিকার কাছে বাড়াই দিছে। তাইলে বাংলাদেশ কি আমেরিকা কি এত বোকা? বিক্রি দেশ আবার তারা ভাড়ায় নিছে? আমি এটা বুঝলাম না হিসাবটা আসলে আপনারা কি বুঝাইতে চান? রাসেল ভাই এটা হিসাবটা বাংবু কি আমি এটা বাংবু পাইক্কা গুলা জানে। এগুলা আপনারই আমি এই হিসেব মিলাইতে হ্যাঁ, পারব কিন্তু না। কিন্তু তাইলে আমাকে সেই ৭১ সাল থেকে জিজ্ঞেস করতে হয়। ৭১ সালে যেহেতু বঙ্গবন্ধু দেশ বেচে দিয়ে পাকিস্তানে চিল আউট করতে চলে গেছিল জেলখানায়। তো সেই দেশ বিক্রি হয়ে যাওয়া দেশ ৭১ সালের পরে অ্যাকচুয়ালি কে ফেরত আনছিল? কত সালে ফেরত আসছিল? ফেরত যদি নাই আনে প্রতিবার আওয়ামী লীগ সরকার বসলেই নাকি ভারতের কাছে বেচে দেয়। এখন ভারত এরকম গান্ডচোদা কি জন্য যে প্রতিবার গোলাম এক আজম দেশ কিনতেছে। গোলাম আজম পাকিস্তান থেকে আসার সময় ফেরত নিয়ে আসছিল আসার সময় ভারত থেকে। না প্রতিবার এক দেশ কেন ভারত কিনতেছে? আমি তো এই রহস্যটা পাইলাম না। ওদের কি লাভ হচ্ছে? এই ক্যান্সারটা ওদের দেশে নিয়ে আমি মানে ওরা সবসময় বলে ইন্ডিয়া দখল করে ফেলবে, ইন্ডিয়া তছনছ করে ফেলে, হ্যান করে ফেলবে। ভাই নিজের দেশের পোলাপান সেভ করতে পারতেছস না। এই যে ইউনুস যে এতগুলা বাচ্চার মরে যাওয়ার জন্য দায়ী সেটা তোরা ফিক্স আপ করতে পারতেছ না। ইউনুস গেডি ধরে কইতে পারতেছস না যে যা জেল খাইতে আয় বা শাস্তি পায় আয়। হুম। শেখ হাসিনা সেই হ্যাডম ছিল। তাকে ট্যাক্স ফাঁকির মামলায় কোর্টের চত্বরে তাকে হাঁটাইছিল। তখন সে ইউনুস হুম। আহা! আমার বউ লুলা, আমার বউকে ডায়াপার চেঞ্জ করতে হয়, আমাকে বউয়ের সাথে থাকতে হয়, আমার অনেক কষ্ট হয়। এসব নাটক করত এবং বিশ্ব চোদনা পাবলিক, সমগ্র বিশ্বের চোদনা পাবলিক সেই নাটক খাইতো এবং বলত, "আহা! ইউনূস এত ভালো, শেখ হাসিনা কত খারাপ। ইউনূসের মতো মানুষকে এরকম কষ্ট দিচ্ছে।" আর সে ইউনূস কেন এই যে বাচ্চাদের মরার জন্য দায়ী হবে না? কারো কোনো আওয়াজ নাই। আপনি দেখতেছেন? এই যে বাংলাদেশ যে আমেরিকার কাছে পারমিশন চাচ্ছে তেল কেনার জন্য, আজকে কোন তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি কাউকে দেখছেন কোন আওয়াজ তুলতে? দেখি নাই। আপনি আমি গলা ফাটাচ্ছি। আমরা আওয়ামী লীগ, আমরা গলা কেন? ফাটাচ্ছি। কমরেড কমরেড আনু বিহারী কি ঘুমে নাকি কোমায় আছে? কোনটা? কমরেড আনু বিহারী? না তার কাছে এখন টাকা ঢোকে নাই। তাকে মাত্র ৳১.৫ লাখ দিয়ে ও, কেনা হয়েছিল তখন লাল যুদ্ধের সময়। সে সেই দুঃখে মেলা দিন ফেসবুকে আসে নাই। কারণ তা তাকে এত কম দাম টাকা দিছে সে এক্সপেক্ট করতে পারে নাই। আপনারা অনেক বেশি টাকা পাইছিল। তাকে মাত্র ৳১.৫ লাখ দেওয়া হয়েছিল। এই দুঃখে সে ২৫ সালে ফেসবুকে কোনো কথাই বলে নাই। এনডিএ চুক্তি যখন হয়। আমরা যখন গলা ফাটাচ্ছি, আমার কাছের পরিচিত কয়েকজন ভাই বেরাদার কি করছে? তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিছে যে, "স্যার এনডিএ চুক্তি হচ্ছে একটু মন্তব্য করবেন।" কোন মন্তব্য করতে সে রাজি হয় নাই। বুঝছেন? এই হচ্ছে আমাদের মানে কি জানি বলবো? মানে ইদানিং আমি অট্টট ভুলে যাচ্ছি। সব পাগল হয়ে যাচ্ছি মনে হয় আপনাদের কারণে। আপনাদের আমাদের অত্যাচারে আমি বুদ্ধিজীবী, পাগল হয়ে যাচ্ছি। আমাদের বাম বুদ্ধিজীবী, স্বঘোষিত মিল্লাত বাম বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবী তখন কোন জি। শব্দ উচ্চারণ করে নাই। আজকে দেখি সে নানান জায়গায় মিটিং-টিটিং করে বেড়াচ্ছে একটা ব্যানার পেছনে ঝুলায় নিয়ে। কেন তুই তখন তোর মুখে কার দন নিয়ে বইসা ছিলি? ইউনুস তোকে কয় টাকা দিছিল যে তুই কথা বলতে পারিস নাই? সারা জীবন বইলা গেলি ইন্ডিয়ার কাছে বর্গা দিব না, বর্গা দিব না। দেখে আমেরিকার কাছে গিয়ে বর্গা দিয়া বইসা আছোস। দেশে যদি আপনি এই যে আমাদের যে আজকে সকালের ঘটনা বলি, আজকে ড্যাব বাংলাদেশের একমাত্র ডিএপি সার কারখানা। ড্যাব সার দিলে কি হয় জানেন? ফসল ভালোভাবে দ্রুত গ্রো করে। আমি একজন গার্ডেনার আমি এটা জানি। সেই ড্যাব সারের একমাত্র আ ফ্যাক্টরি ছিল বাংলাদেশে একটাই। সেটা আজকে সকালে বন্ধ হয়ে গেছে কারণ প্রপার অ্যামোনিয়া নাই। আমার সাজেশন হইল এই চোদনাদের মানে ব্লাডার প্রচুর ক্যারি করতে পারে। তো ওদেরকে চিবি দিয়া মুতায়া অ্যামোনিয়া বাইর কইরা এই কাজ করাক। এত হেডার জোর বয়কট ইন্ডিয়া মারায় না? কথায় ২ দিন পর আ ইন্ডিয়া বর্ডার অভিমুখে তারা এই কি জানি করে এটারে? পদযাত্রা করে, র‍্যালি করে। ওই ২৬ মার্চেও তারা তারপর হচ্ছে ঈদের দিনও তারা ভারতীয় আধিপত্য নিপাত যাক কয়ে স্লোগান দিছে। তো এই দিনে জাতা মাইরা ধইরা এই সে চিটাগাং ড্যাপ সার কোম্পানিতে পাঠানো হোক।
ওদের বডি থেকে এমনই এক্সট্রাক্ট করে করে সার বানাক। তারপর ওইটা দিয়ে কৃষক ওই সার দিয়ে কৃষক ক্ষেত চাষ করুক। নাইলে তো ওরা খাইতে পাবে না। পাঠাও রাইডাররা বা নরমাল একটা পাঠাও রাইডার হিসেবে যে ভালো পরিমাণ টাকা কামাইতো, সে আজকে দেখলাম ফেসবুকে 'প্রথম আলোরই নিউজ'। ফরিদ ভাই সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে 'প্রথম আলোর নিউজ'। ৩ বছরে বিবর্তন কই আসে? পাপের ফল না তো কি এসব? বলতেছে আজকে আমি যে টাকা পাইছি সেটা নিয়া তেলের লাইনে দাঁড়ায় থাকতে হবে এবং সেটা দিয়ে আমাকে প্ল্যান করতে হবে। বাজার করব না বাপ মায়ের ওষুধ কিনবো। ওষুধ কিনলে বাজার হবে না, বাজার কিনলে ওষুধ হবে না। ৩ বছর আগে আম ২১শে ফেব্রুয়ারি সম্ভবত না ২১শে ফেব্রুয়ারিতে না ২৬ মার্চ ২০২৩ সালে আমাদের আপনি প্রিয় প্রথম আলো নিউজ করেছিল, আমাদের মাছ মাংস মাংসের স্বাধীনতা চাই। হুম, আজকে হুম। ৩ বলে বছর পরে গুনে, গুনে আবার ৩ বছর পরে স্বাধীনতা। সেই জি। চোদনামিটা একেবারে বের হয়ে গেছে। এটারে বলে এবং পাপের এবং মৌসুমীর যে ভাতার আছে সেও বলেছিল গরুর মাংসের স্বাধীনতা চায়, খাইতে হ্যাঁ, চায়। গরুর মাংসের স্বাধীনতা চাই। গরুর মাংস